তোমরা দেখছো কেমএসজে। আর আমি আজকে তোমাদের ক্লাস 11-এর পর্যায় সারণীর 3য় নম্বর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আগের দুটো ভিডিওতে আমরা কি দেখেছি, পর্যায় সারণীতে মৌলগুলোকে কিভাবে রাখা যায়, প্রত্যেকটা অ্যাটমকে তার ধর্ম অনুযায়ী কীভাবে সাজানো যায় এবং পর্যায়ক্রমিকভাবে, এবং তাদের ক্রমানুসারে সাজালো কীভাবে কী পরিবর্তন হয় সেগুলো দেখেছি, কীভাবে সাজাতে পারবো ছোট বড় আকার নিয়ে সেটাও দেখেছি। যে আমরা পারমাণবিক ব্যাসার্ধ দেখে কিভাবে পরিবর্তন হয় সেটা আগের ভিডিওতেই দেখেছি। আচ্ছা চলো তাহলে এবার পরবর্তী ধর্মের কীভাবে পরিবর্তন হবে সেগুলো দেখব। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আয়নন বিভব। আয়নন বিভব কী জিনিস এবং সেটা কিভাবে পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন হয় প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে সেটা আমরা দেখে নিই। চলো প্রথমে দেখব আয়নন বিভব কী জিনিস। আয়নন বিভব আচ্ছা, আয়নন বিভব কি? একটি ভূমিস্তরে অবস্থিত বা সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত কোনো একটা মৌল, তার বিচ্ছিন্ন একটি পরমাণু, ঠিক আছে? তো সেই পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যে দুর্বলভাবে ইলেকট্রনটি লেগে আছে, সেই ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করতে যে ন্যূনতম শক্তি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের আয়নন বিভব। তাহলে কি এরকম একটা সিস্টেম, ঠিক আছে? তার এই যে সর্ববহিস্থ যে কক্ষপথটি আছে একটি অ্যাটমের, সেই কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করতে যে ন্যূনতম শক্তি প্রয়োজন সেটাকে বলবো আমরা আয়নন বিভব বা আয়নাইজেশন এনথালপি, ঠিক আছে? তাহলে কি, ধরো একটা অ্যাটম নিলাম, কি হবে, এখান থেকে একটা ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করলে কি হবে, M+ তৈরি হবে। আচ্ছা, তাহলে এই যে এর জন্য যে কি দরকার, মনে করো +I1 এই পরিমাণ এনার্জি দরকার এটা করার জন্য। তাহলে এই এনার্জিটাকে বলবো আমরা আয়নন বিভব। এই যে +I1 দিলাম, এটাকে বলবো প্রথম আয়নন বিভব। কোনো একটি নিস্তড়িত অ্যাটম, তাকে একটি পজিটিভ অ্যাটমে পরিণত করার জন্য বা ক্যাটায়নে পরিণত করার জন্য, তার এটা ফার্স্ট একটা ইলেকট্রন বেরোচ্ছে, প্রথম ইলেকট্রন বেরোনোর জন্য একে বলবো প্রথম আয়নন বিভব। আচ্ছা, ফার্স্ট আয়নাইজেশন এনথালপি। এইটাই যদি ধরো এবার M+ হয়ে গেছে, এই M+ থেকে সেকেন্ড একটা এনার্জি দিলাম, তাহলে কি হবে, M2+, আর একটা ইলেকট্রন বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে এই যে সেকেন্ড এনার্জি দিলাম এটাকে বলবো দ্বিতীয় আয়নন বিভব বা সেকেন্ড আয়নাইজেশন এনথালপি। আচ্ছা, এরপরেও যদি আমি আরো এনার্জি দিই M2+ থেকে আর একটা যদি এনার্জি দেওয়া হয় M3+, তাহলে এটাকে বলবো আমরা তৃতীয় আয়নন বিভব, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম, যে একটা ইলেকট্রনকে সর্ববহিস্থ কক্ষপথ থেকে সম্পূর্ণরূপে অপসারিত করতে এবং একটি পজিটিভ আয়নে পরিণত করার জন্য যে ন্যূনতম শক্তি প্রয়োজন সেটাকে বলবো আয়নন বিভব। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট আয়নাইজেশন এনথালপি, সেকেন্ড আয়নাইজেশন এনথালপি এবং থার্ড আয়নাইজেশন এনথালপিও দেখলাম। এরপরে চলে আসি যে এই আয়নন বিভবগুলো কিভাবে পরিবর্তিত হয় বা নিয়ন্ত্রণ কার দ্বারা হয়। বেশ, তাহলে আমরা দেখব প্রথমেই দেখব পরমাণুর আকার। দেখো এই পরমাণুটার ক্ষেত্রে আকার কি, এই কেন্দ্র কি ইলেকট্রনগুলোকে তীব্র আকর্ষণ করে আছে। আকার যত বড় হবে, যদি এখানে একটা কক্ষপথ থাকে আর ধরো এখানে একটা কক্ষপথ আছে, তাহলে এই কক্ষপথে নিশ্চয় এই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল কম, আর এই কক্ষপথের নিউক্লিয়াস আর ইলেকট্রনের আকর্ষণ বল বেশি। তাহলে কি, পরমাণুর আকার যত বড় হবে আয়নন বিভব তত কমে যাবে, ঠিক আছে? পরমাণুর আকার বড় হলে তত আয়নন বিভব কমে যাবে। এবার যত আকার কি ছোট হবে, পরমাণু যত ছোট পরমাণু হবে তত কি নিউক্লিয়াস আর ইলেকট্রনের আকর্ষণ বলও তত বেশি, ঠিক আছে? তাহলে আমরা যদি এই ছোট্ট একটা পরমাণু নিই, তাহলে কি এর ইলেকট্রন আর নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক বেশি হবে এত বড় পরমাণু থেকে। তাহলে কি প্রথম ক্রাইটেরিয়া, ফার্স্ট ক্রাইটেরিয়া হলো পরমাণুর ব্যাসার্ধ। পরমাণুর ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে আয়নন বিভব বেশি হবে, পরমাণুর ব্যাসার্ধ যদি বেড়ে যায় আয়নন বিভব কম হবে। আচ্ছা, তারপরে চলে যায় কেন্দ্রের নিউক্লিয়াসের যে আধানের পরিমাণ, কেন্দ্রের নিউক্লিয়াসের আধানের পরিমাণ। তাহলে কেন্দ্রের নিউক্লিয়াসের আধানের পরিমাণ বলতে কি বোঝাবো, যে কেন্দ্রের নিউক্লিয়াসের চার্জ যত বেশি হবে তত কি হবে, বাইরের ইলেকট্রনকে টানবে তত জোরে। যদি বেশি আকর্ষণ বল বেশি হয় তাহলে কি আয়নন বিভব বেড়ে যাবে, তত বেশি শক্তি লাগবে আমাকে ইলেকট্রন বের করতে। তাহলে কি কেন্দ্রের
আধানের পরিমাণ, কেন্দ্রের আধানের পরিমাণ, কেন্দ্রের আধানের পরিমাণ যদি বেশি হয় তাহলে আমার আয়নন বিভব বেড়ে যাবে। আচ্ছা, তারপরে থার্ড পয়েন্ট কি, থার্ড নির্ভরশীলতা কি হবে, যে স্ক্রিনিং ইফেক্ট বা আবরণী প্রভাব। আবরণী প্রভাবটা কি, দেখো আমার যদি এটা সরবহিস্থ কক্ষপথ হয় তাহলে কি তার আগে তো বিভিন্ন কক্ষপথ আছে, তারা কি করছে দেখো, নিউক্লিয়াস আর তার এই সর্বস্থ কক্ষপথের মাঝে একটা পর্দার মতো কাজ করছে। ঠিক আছে, পর্দার মধ্যে মতো কাজ করছে মানে কি, এরা নিউক্লিয়াস আর ইলেকট্রনের মাঝে থেকে একটা বাধা সৃষ্টি করছে, পর্দা দিয়ে ঘিরে আছে নিউক্লিয়াসকে এরকম। তাহলে কি হবে, যত এই আবরণী প্রভাবটা যত বেশি হবে তত আয়নন বিভব কম হবে। তার কারণ কি, নিউক্লিয়াস আর ইলেকট্রনের আকর্ষণ বল তত কমে গেছে আবরণী প্রভাব বেশি হলে। আবরণীর প্রভাব যত বেশি হবে তত আমাদের আয়নন বিভব কমে যাবে। তাহলে তার থার্ড পয়েন্ট কি হবে, যে আবরণী প্রভাব। ঠিক আছে, থার্ড পয়েন্ট কি হবে, আবরণী প্রভাব। আচ্ছা, তারপরে চলে আসি ফোর্থ পয়েন্ট, সেটা হচ্ছে সর্বস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, সর্বস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস কি জিনিস, যে দেখো ধরো কোনো একটি পরমাণুর ক্ষেত্রে 2s 2 2p 3 আছে। আচ্ছা, তারপরে একটা ধরো 2s2 2p 4 আছে, আর একটা ধরো 2s2 2p 6 আছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, সর্ববহিস্থ কক্ষপথে যদি ইলেকট্রন বিন্যাস দেখি যে এগুলোর ক্ষেত্রে কি হবে, একটা দেখো 3টে আছে, একটা 4টে আছে, একটা 6টা আছে। 3টের ক্ষেত্রে কি, এটা হচ্ছে অর্ধপূর্ণ, তারপরটা হচ্ছে অপূর্ণ, তারপরটা হচ্ছে পূর্ণ। পূর্ণ অরবিটালের ক্ষেত্রে আমরা সবসময় জানি স্টেবল হয় এটা। ঠিক আছে, পূর্ণ অরবিটালের ক্ষেত্রে সবসময় স্টেবল হয়। পূর্ণ অরবিটালে পি এর ক্ষেত্রে কি হবে, যে এরকম একটা পি অরবিটালে যদি ছবি আঁকি এরকম 6টা ইলেকট্রন আছে মানে কি এরকম, দেখো সবাই ইলেকট্রনগুলো পেয়ার আপ হয়ে আছে। পেয়ার আপ হয়ে আছে মানে কি, এখান থেকে একটা ইলেকট্রন বের করা অনেক বেশি কঠিন, তাহলে এনার্জি অনেক বেশি লাগবে। তাহলে এরকম যদি পূর্ণ অরবিটাল পাই আমরা কোথাও, সর্বস্থ কক্ষপথের কক্ষের বা অরবিটাল যদি এরকম পূর্ণ হয় তাহলে কি হয়, আয়নন বিভব অনেক বেড়ে যায়। ঠিক আছে, আর যদি অর্ধপূর্ণ হয় সেক্ষেত্রেও একটু বেশি হয়, অপূর্ণ হলে সব থেকে কম হয়। ঠিক আছে, অপূর্ণ উপকক্ষের আয়নন বিভব অনেক কম। আচ্ছা, তাহলে আমরা এই 4 ধরনের ফ্যাক্টর আমরা দেখে নিলাম যেগুলো আয়নন বিভবকে পরিবর্তন করতে পারে। আচ্ছা, এবার দেখে নেব যে আয়নন বিভবগুলো কিভাবে আমাদের পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন হয়, যে পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর যদি যাই তাহলে আমরা আয়নন বিভব কিভাবে চেঞ্জ করব। চলো, আচ্ছা, তো পর্যায়ক্রমিকভাবে বা শ্রেণী বরাবর যদি আমরা আয়ন বিভব চেঞ্জ করি তাহলে কি, পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যদি সরে যায়, এদিক থেকে এদিকে গেলে কি হয়, ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে কি লিখবো, ব্যাসার্ধ হ্রাস, এদিক থেকে এদিকে গেলে ব্যাসার্ধ হ্রাস। আচ্ছা, ব্যাসার্ধ যদি হ্রাস পায় তাহলে কি বলেছি, ব্যাসার্ধ কমে গেলে আয়নন বিভব বেড়ে যাবে। তার মানে কি, পর্যায়ক্রমিকভাবে যদি বাঁ দিক থেকে ডান দিকে যায় পর্যায় সারণীতে তাহলে আমাদের আয়নন বিভব কমে যাবে, আয়নন বিভব আয়নন বিভব কমবে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি শ্রেণীগতভাবে উপর থেকে নিচে নামি, শ্রেণীগতভাবে উপর থেকে নিচে নামলে ব্যাসার্ধ আমাদের প্রত্যেকটা মৌলে ব্যাসার্ধ বাড়তে থাকে। ব্যাসার্ধ বেড়ে গেলে কি হবে, আয়নন বিভব সরি এটা ব্যাসার্ধ যদি হ্রাস পায় আয়নন বিভব কমবে না, আয়নন বিভব বেড়ে যাবে। ব্যাসার্ধ হ্রাস পেলে কি হবে, ছোট যত এখন ছোট হয় তত কি হয়, ব্যাসার্ধ হ্রাস পেচ্ছে মানে কি, একটা ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, মানে আয়নন বিভব বেড়ে যাবে, শরীরটা বেড়ে যাবে। আচ্ছা, যদি পর্যায়ক্রমিকভাবে উপর থেকে নিচে আসি তাহলে কি, ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে, ব্যাসার্ধ বৃদ্ধি। এদিকে যদি ব্যাসার্ধ বৃদ্ধি পায় তাহলে কি হবে, আয়নন বিভব ক্রমশ কমে যাবে। সহজে একটা ইলেকট্রনকে কম শক্তিতে ছাড়ানো যাবে, ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় আয়নন বিভব কমে যাবে। তাহলে আমরা পর্যায় সারণীতে কিভাবে আয়নন বিভব বা হ্রাস আর বৃদ্ধি হচ্ছে আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার একটা জিনিস নিয়ে আলোচনা করি, যে ধরো বেরিলিয়াম, আচ্ছা, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, তাহলে এই যে আমি পর্যায়ক্রমিকভাবে এদিকে আগাচ্ছি, এদিকে আগালে কি হবে, আমি কি বললাম, আয়নন বিভব ক্রমশ বেড়ে যাওয়ার কথা। তার মানে এটা থেকে এটা, তার মানে বেড়ে যাওয়ার কথা, মানে কি আয়নন বিভব ক্রমশ এরকম হওয়ার কথা।
এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি। আচ্ছা, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? সেটা হচ্ছে এই যে নাইট্রোজেন আর অক্সিজেন, এর আয়নন বিভব অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বেশি হয়। ঠিক আছে। আর একটা এক্সেপশন কি? সেটা হচ্ছে আমার বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে এরটা বেশি হয়। আচ্ছা, এই দুটো এক্সেপশন কেন হলো চলো এটা দেখে নিই একটু। আচ্ছা, বেরিলিয়ামের কি দেখো, বেরিলিয়ামের হচ্ছে বেরিলিয়ামের কত 4, পরমাণু ক্রমাঙ্ক 4, পরমাণু ক্রমাঙ্ক 4 হওয়ার জন্য 1s2 2s2। আর বোরনের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 5, তাহলে 1s2 2s2 2p1। ঠিক আছে। তাহলে এবার দেখো 2p1 একটা আর একটা 2s2, আমি কি বলেছিলাম সর্বস্থ কক্ষপথে ইলেকট্রনের বিন্যাসের অনুযায়ী ডিপেন্ড করবে। দেখো এটা সর্বস্থ কক্ষপথ একটা পূর্ণ অরবিটাল, এস দুটো ইলেকট্রন থাকার কথা দুটো আছে, কিন্তু এর সর্বস্থ কক্ষপথে দেখো একটা অপূর্ণ অরবিটাল আছে। ঠিক আছে, তাহলে পূর্ণ অরবিটালটা অনেক বেশি সুস্থিত হওয়ার জন্য আয়নন বিভবে বেশি, তাহলে বেরিলিয়ামের আয়নন বিভব বেশি বোরনের থেকে। আচ্ছা, আবার এখানে চলে যায় নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে। নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে 7, কি হবে 1s2 2s2 2p3। আর অক্সিজেন হচ্ছে 8, কি হবে 1s2 2s2 2p4। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে নাইট্রোজেনের দেখো 2p3 একটা অর্ধপূর্ণ অরবিটাল। অর্ধপূর্ণ অরবিটাল তুলনামূলক অপূর্ণ অরবিটালের থেকে সুস্থির। অর্ধপূর্ণ অরবিটাল যদি সুস্থিত হয় তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বের করা কঠিন। বের করা কঠিন হলে কি হবে, যে এর আয়নন বিভব বেশি হবে, তার জন্য নাইট্রোজেনের আয়নন বিভব অক্সিজেনের থেকে বেশি। তাহলে আমাদের এই এক্সেপশনগুলো একটু মনে রাখা দরকার, বুঝলাম? তাহলে আয়নন বিভব সম্বন্ধে মোটামুটি তোমাদের যা জানা দরকার সেটা আমরা বলেছি। এরপরে চলে যাব পরবর্তী ধর্ম কিভাবে চেঞ্জ হয়। তো আমরা এবার দেখবো ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি কি জিনিস, চলো দেখি। ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। তাহলে দেখো ইলেকট্রন আসক্তি জিনিসটা কি, আগেরটা আমরা কি পড়লাম এতক্ষণ ধরে, যে একটা ইলেকট্রনকে বের করা যায় তাতে কত শক্তি প্রয়োজন। ঠিক আছে, সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন বের করে দিচ্ছিলাম। এটা ঠিক উল্টোটা, ইলেকট্রন একটা সর্বস্থ কক্ষপথে একটা ইলেকট্রনকে যদি ঢোকাতে চাই, আমরা প্রবেশ করাতে চাই, তাহলে আমাদের কতটা শক্তি বেরোবে না ঢুকবে সেটা লাগবে, সেটা আমরা দেখে নেব। আচ্ছা, ইলেকট্রন আসক্তি কি সংজ্ঞাতে কি বলছে, যে আমাদের ভূমিস্তরে অবস্থিত কোনো একটি মৌলের একটি গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রনকে প্রবেশ করানোর জন্য যে ন্যূনতম শক্তি সিস্টেম থেকে বেরিয়ে আসে, পরমাণু যে ন্যূনতম শক্তি বর্জন করে, সেটাকে বলবো ইলেকট্রন আসক্তি। তার মানে কি বলবো, যে এরকম একটা পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আমি অ্যাড করব, তাহলে যে পরিমাণ শক্তি সে নির্গত করবে তাকে বলবো ইলেকট্রন আসক্তি। আগেরটা কিন্তু আমাদেরকে শক্তি দিতে হচ্ছিল, যে পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছিল, আর এখানে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শক্তি বেরিয়ে আসবে। তাহলে কি জিনিস, এরকম একটা ধরো একটা অ্যাটম, একটা অ্যাটমে আমি প্লাস ইলেকট্রন একটা ইলেকট্রন অ্যাড করলাম, তাহলে এটা একটা নেগেটিভ চার্জযুক্ত অ্যাটমে পরিণত হলো। তাহলে একটা নিউট্রাল অ্যাটমকে নেগেটিভ চার্জযুক্ত অ্যাটমে পরিণত করার জন্য যে পরিমাণ শক্তি নির্গত হবে, এটা কি প্লাস মনে করো ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি ইএ ধরা হচ্ছে, প্লাস ই একটা শক্তি ইএ1, এই পরিমাণ শক্তি সে বর্জন করছে। ঠিক আছে, তাহলে এই শক্তিটাকে বলবো ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে ইলেকট্রন গ্রহণ এনথালপি বলবো। এবার এটা প্রথম ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। তারপরে কি হয়, একটা যদি ইলেকট্রন এভাবে চলে যায়, তারপরে যদি আবার একটা পুনরায় ইলেকট্রন দিতে যায়, তাহলে এটা কি তৈরি হবে 2-। এই ক্ষেত্রে কি হয়, প্রথমটা ক্ষেত্রে তো এনার্জি আমাদের নির্গমন হচ্ছিল, বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সেকেন্ড ইলেকট্রন আসক্তি যদি বলি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি যদি বার করতে হয়, সেটা কিন্তু আর শক্তি নির্গমন হয় না, এটাতে শক্তির প্রয়োজন হয়, এখানেই শক্তি দিতে হবে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে যদি আমার ডেল এইচ মনে করো, ডেল এইচটা কি হবে নেগেটিভ ইএ হয়, নেগেটিভ ইএ1 মানে ভ্যালুটা নেগেটিভ হয়, তাহলে এই ক্ষেত্রে ডেল এইচ মানে হিটটা কি হবে, ইলেকট্রন গ্রহণ এনথালপি যে হিটটা পাবো সেটা হচ্ছে এটার ক্ষেত্রে পজিটিভ।
ঠিক আছে, তার মানে কি এখান থেকে শক্তি নির্গমন হবে, এখানে শক্তি প্রয়োজন হবে। কারণ কি, একটা ইলেকট্রন প্রথমবার ঢোকানোর জন্য শক্তি নির্গমন হচ্ছে, ঠিক আছে, প্রথমে একটা ইলেকট্রন ঢুকিয়ে নিল, কিন্তু সেকেন্ড টাইম যখন আমি ইলেকট্রন আবার প্রবেশ করাতে যাচ্ছি তখন কি হবে, এই পরিমাণ শক্তি তাকে দিতে হবে। একটা ইলেকট্রন নিয়ে বসে আছে, তারপর আবার যদি একটা ইলেকট্রন দিতে চাই তাকে শক্তি দিয়ে ইলেকট্রন প্রবেশ করাতে হবে, তাহলে আমাদের সেক্ষেত্রে এনথালপিটা পজিটিভ হবে, শক্তি দিতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি যে এরা কিসের উপর নির্ভর করবে, কোন কোন ক্রাইটেরিয়ার উপর নির্ভর করবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই চলে আসবো, এক হচ্ছে নিউক্লিয়াসের চার্জ। নিউক্লিয়াসের চার্জ, আচ্ছা, নিউক্লিয়াসের চার্জ যত বেশি হবে তত কি একটা ইলেকট্রনকে সে ধরে রাখার ক্ষমতা বেশি হবে, তার মানে তত সে ভালো আকর্ষণ করতে পারবে ইলেকট্রনকে। নিউক্লিয়াসের চার্জ বেশি হলে ইলেকট্রন আসক্তি তত বেশি হবে, তার কারণ নিউক্লিয়াসের চার্জ যত বেশি, একে অপরকে তারা ইলেকট্রনকে তত আকর্ষণ বলও বেশি হবে, ইলেকট্রনকে বেশি শক্তি দিয়ে আকর্ষণ করে রাখবে, তার মানে কি ততটা পরিমাণ বেশি এনার্জি সে রিলিজ করতে পারবে। ঠিক আছে, তো ইলেকট্রন আসক্তি তত বেশি হবে যত নিউক্লিয়াসের চার্জ বেশি হবে। আচ্ছা, তারপরে চলে আসি পরমাণুর আকার। ঠিক আছে, তো পরমাণুর আকারের সঙ্গে কি সম্পর্ক, পরমাণুর আকার যত ছোট হবে, পরমাণুর আকার যদি ছোট হয় নিউক্লিয়াসের আকর্ষণ বলও বেশি হবে, পরমাণুর আকার ছোট হলে ইলেকট্রন আসক্তিও বেশি হবে। পরমাণুর আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তি তত বেশি হবে। পরমাণুর আকার বাড়তে থাকলে কি হবে, নিউক্লিয়াস আর ইলেকট্রনের আকর্ষণ বল কমে যাবে, তাহলে ইলেকট্রন আসক্তি আস্তে আস্তে কমে যাবে। তারপরে থার্ড পয়েন্টে কি আসবো, থার্ড পয়েন্টে চলে আসি ইলেকট্রন বিন্যাস, পরমাণু ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, পরমাণু ইলেকট্রন বিন্যাসের কি বলেছিলাম, যে এখানে থার্ড পয়েন্টে লিখি ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসে কি, যেমন ধরো বলেছিলাম যে আগের উদাহরণটা আগের দেখালাম 2p3 বা ধরো 2s2 2p1, ঠিক আছে। তাহলে এখানে 2p3 আর 1, এই 3টা হচ্ছে সুস্থিত অরবিটাল, এখানে তিনটে ইলেকট্রন হচ্ছে অর্ধপূর্ণ একটা অরবিটাল, অর্ধপূর্ণ অরবিটাল সুস্থিত হয়। সুস্থিত অরবিটালে একটা ইলেকট্রন প্রবেশ করানো অনেক বেশি কষ্টকর, অনেক বেশি কঠিন, ঠিক আছে। কিন্তু একটা এরকম যদি অপূর্ণ অরবিটাল হয় সেক্ষেত্রে কি হয়, আমাদের ইলেকট্রন প্রবেশ করানো সহজ হয়, ঠিক আছে। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসের উপর অবশ্যই ইলেকট্রন আসক্তি ডিপেন্ড করবে। আচ্ছা, এগুলো হচ্ছে ইলেকট্রন আসক্তির কিসের উপর নির্ভর করে, তার নির্ভরশীলতা। এবার চলে আসি যে পর্যায়ক্রমিকভাবে কিভাবে পরিবর্তন হয়। আচ্ছা, প্রথমে আমরা চলে যাই যে পর্যায়গতভাবে কিভাবে পরিবর্তন হয়। পর্যায়গতভাবে ব্যাসার্ধ আমাদের কি হচ্ছে, ব্যাসার্ধ হ্রাস। ব্যাসার্ধ যদি হ্রাস পায় তাহলে কি হবে, নিউক্লিয়াস ইলেকট্রন আকর্ষণ বল বেশি, ইলেকট্রন আসক্তি বেশি, তাহলে ইলেকট্রন আসক্তি ক্রমাগত বৃদ্ধি পাবে। আচ্ছা, এই বরাবর যদি নেমে যায়, শ্রেণী বরাবর উপর থেকে যদি নিচে নামি, তাহলে কি ব্যাসার্ধ বাড়ছে, ব্যাসার্ধের বৃদ্ধি, ব্যাসার্ধের বৃদ্ধি যদি হয় তাহলে কি ইলেকট্রন আসক্তি ক্রমাগত হ্রাস পাবে, ইলেকট্রন আসক্তি ক্রমাগত হ্রাস পাবে। ব্যাসার্ধ বেড়ে গেলে নিউক্লিয়াস ইলেকট্রন আকর্ষণ বল কমে যাবে, তার মানে ইলেকট্রন আসক্তি কমে যাবে। আচ্ছা, তাহলে এবার চলে আসি কিছু এক্সেপশন আছে, যে ব্যাসার্ধ আমরা তো দেখে নিলাম যে এই বরাবর গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। আচ্ছা, আর এই বরাবর গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে। তাহলে আমি শ্রেণী বরাবর চলে যাই হ্যালোজেন সিরিজ। হ্যালোজেন সিরিজে কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। পরপর যদি নিচে থেকে নামি তাহলে এরকম, তাহলে আমি কি বলেছি যে হ্রাস পাবে, ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে, তার মানে এরকম হওয়ার কথা ছিল, এর থেকে এটা কম, এর থেকে এটা কম, এভাবে ক্রমাগত কমে কমে যাবে। কিন্তু দেখা যাচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি, তার মানে এই সিস্টেমটা এরকম নয়, এই সিস্টেমটা এরকম, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি। কম হওয়ার কথা ছিল কিন্তু বেশি হয়ে গেল, কেন সেটা দেখব। আচ্ছা, আমরা ফ্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস দেখি, ফ্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 9, ফ্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 9, 1s2 2s2 2p5, ঠিক আছে। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হবে, 17, ক্লোরিনের সর্বস্থ ইলেকট্রনের কি হবে, সর্বস্থ হবে 3s2 3p5, ঠিক আছে। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে দেখো p5 আছে, তাহলে কি ব্যাপারটা হলো, ব্যাপারটা হচ্ছে যে এর ক্ষেত্রে দেখো 3 আর ক্ষেত্রে 2, এটা হচ্ছে ব্যাপার। আমি একটা ইলেকট্রনকে তার সর্বস্থ কক্ষপথে
রাখতে চাইছি, সর্বস্থ কক্ষপথে রাখার তার ক্যাপাসিটি থাকলে সে নেবে। এক্ষেত্রে কি হয়, যেহেতু 2 নাম্বার কক্ষ অনেক ছোট, তার জন্য সর্বস্থ কক্ষপথে একটা ইলেকট্রন ঢোকানোর জন্য বা প্রবেশ করে রাখার জন্য যথেষ্ট জায়গা নেই। একটা ইলেকট্রন তো থাকে, কিন্তু কি হয়, রিপালশন শুরু হয়, এবং রিপালশনগত কারণে এর যথেষ্ট সুস্থিত হতে পারে না। কিন্তু সেক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, জায়গাটা অনেকটা বড়, অনেক বড় অ্যাটম, একটা ইলেকট্রন প্রবেশ করলে কোনো অসুবিধা নেই এবং একটা ইলেকট্রন খুব সহজেই থাকতে পারে। তার জন্য আমি যখন ক্রম করব, ক্রমের জন্য তখন বলাই হয় যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে এমনিতে একটু বেশি হয়ে যায়, তখন এটা একটু স্টেবল বেশি, আকর্ষণটাও ভালো থাকবে, সুস্থির থাকবে, তাই জন্য ইলেকট্রন আসক্তি বেশি হয়, নিয়ে রাখতে পারবে, যে নিয়ে রাখতে পারবে তার ইলেকট্রন আসক্তি বেশি হবে। আচ্ছা, এই ঠিক এইভাবেই আমরা বলতে পারি যে অক্সিজেন সালফার, এটা পরপর আছে, ঠিক আছে। তো অক্সিজেনের নিচে সালফার আছে শ্রেণীগতভাবে, এক্ষেত্রেও আমাদের সালফারের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের তুলনায় বেশি, কিন্তু হওয়া উচিত ছিল, হ্রাস পাওয়া উচিত ছিল, কম হওয়া উচিত ছিল সালফার ইলেকট্রন আসক্তি, কিন্তু সালফার ইলেকট্রন আসক্তি অক্সিজেনের থেকে বেশি, ঠিক একই কারণে, ঠিক আছে। তার কারণ অক্সিজেন অনেক ছোট অ্যাটম, এর মধ্যে একটা ইলেকট্রন যদি প্রবেশ করাতে চায় তাহলে আমাদের রিপালশন শুরু হয়, সেই জন্য সুস্থির হয় না, সেই তুলনায় সালফার কিছুটা হলো বড়, তার জন্য অনেকটাই সুস্থির একটা ইলেকট্রন বিন্যাস দিতে পারে এবং ইলেকট্রন আসক্তিটাও বেশি হয়। আচ্ছা, এরপরে চলে আসি, এমন কিছু অ্যাটম আছে যেগুলো তুলনামূলকভাবে ইলেকট্রন আসক্তি বেশি বলবো না, মানে পজিটিভ বলবো, ইলেকট্রন আসক্তি নেগেটিভ নয়, পজিটিভ। আচ্ছা, কি জিনিস, যেমন ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, ঠিক আছে। তাহলে এর কি হবে ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p 6 3s2। আচ্ছা, তাহলে ইলেকট্রন বিন্যাস দেখো 3s2 মানে একটা পূর্ণ অরবিটাল, সুস্থির পূর্ণ অরবিটাল, এখানে দেখো ইলেকট্রন নেওয়ার জন্য কোনো জায়গা নেই, ঠিক আছে, ইলেকট্রন নিতে পারবে না। ইলেকট্রন নিতে পারবে মানে কি, এরপরে তো 3p আছে, 3p জিরো হয়ে আছে, 3p ফাঁকা পড়ে আছে, ঠিক আছে। তাহলে এই অরবিটালে তো ইলেকট্রন নিতে পারছে না। এবার এই 3p তে ইলেকট্রন ঢুকবে, আমরা যখন এই ইলেকট্রন প্রবেশ করাতে চাইবো এই 3p তে ইলেকট্রন নেবে, কিন্তু যথেষ্ট শক্তি প্রয়োগ করতে হবে, আমাদের এখান থেকে শক্তি নির্গত হয় না, এখানে আমাদেরকে শক্তি দিতে হয় একটা ইলেকট্রন প্রবেশ করানোর জন্য, কারণ এরা আগে থেকে সুস্থিত হয়ে আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, যে আমাদের হ্যালোটা পজিটিভ হয়ে যাবে, ফার্স্ট ইলেকট্রন আসক্তি আমাদের পজিটিভ হবে। এরকমই কিছু সুস্থিত ইলেকট্রন বিন্যাস দেখা যায় যাদের, তাদের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন আসক্তি পজিটিভ হয়ে যায়, তখন আমাদের ইলেকট্রনের শক্তি দিতে হয়, তারপরে ইলেকট্রন আমরা প্রবেশ করাতে পারি, ঠিক আছে। তাহলে আজকে আমাদের দেখো 2 ধরনের জিনিস শিখলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, আর একটা হচ্ছে ইলেকট্রন নির্গমন করার জন্য, একটা ইলেকট্রন এ থেকে মানে পরমাণু থেকে বের করানোর জন্য, একটা জিনিস হলো ইলেকট্রন পরমাণুতে ঢোকানোর জন্য, একটা হচ্ছে বের করানোর জন্য। তো 2 ধরনের জিনিস শিখলাম, দুটোই একটা অপরের উল্টো জিনিস একদম, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা জিনিস এখানে বলে দিই, যে এই জিনিসটা যেটা বলা হয়েছে, এই জিনিসটা কি দেখো, অক্সিজেনের ক্ষেত্রে কি, অক্সিজেন একটা ইলেকট্রন নিচ্ছে দিয়ে হচ্ছে O মাইনাস, ঠিক আছে। এইটার ক্ষেত্রে প্রশ্ন এরকম ভাবে আসে যে তোমাদের প্রথম আয়নন বিভব নেগেটিভ হয় কিন্তু দ্বিতীয় আয়নন বিভব পজিটিভ হয় কেন, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো তখন তোমাকে একটা উদাহরণ দিয়ে এটা বোঝাতে হবে যে অক্সিজেন ক্ষেত্রে দেখো একটা ইলেকট্রন প্রবেশ করার পরে ও নেগেটিভ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে প্রথম আয়নন বিভবটা আমাদের নেগেটিভ হয়, তখন এখানে ইলেকট্রন শক্তি নির্গমন হয়। কিন্তু যখনই একটা ইলেকট্রন প্রবেশ করেছে, দ্বিতীয় ইলেকট্রনটা প্রবেশ করানো খুব কষ্টদায়ক, ঠিক আছে, ও 2 মাইনাস করাটা খুব কষ্টদায়ক, একটা ইলেকট্রন প্রবেশ করে আছে, আবার একটা ইলেকট্রন প্রবেশ করাচ্ছি, দ্বিতীয় আয়নন বিভব সবসময় পজিটিভ হয়, এর একটা প্রশ্ন। প্রথম আয়নন বিভব নেগেটিভ হয় কিন্তু দ্বিতীয় আয়নন বিভব পজিটিভ হয়, তার এখানে শক্তি এবার দিতে হচ্ছে আরেকটা ইলেকট্রনকে প্রবেশ করানোর জন্য, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দুটো জিনিস আমরা শিখেছি, আরও কিছু ধর্ম আছে এই পর্যায় সারণী থেকে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। তোমরা ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। ধন্যবাদ।